ক্লাস 12-এর ইতিহাস। ক্লাস 12-এর ইতিহাস, হিস্ট্রি, চ্যাপ্টার 3, জ্ঞাতিত্ব, বর্ণ ও শ্রেণী। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। প্যাট্রিলিনি মানে কি? প্যাট্রিলিনি অর্থ পিতৃপুরুষের সাথে সম্বন্ধ যুক্ত। ম্যাট্রিলিনি শব্দের দ্বারা কি বোঝায়? বংশানুক্রম বোঝায়। এন্ডোগ্যামি মানে কি? একই গোষ্ঠীতে বিবাহকে এন্ডোগ্যামি বলে। এক্সোগ্যামি বলতে কি বোঝো? একই গোষ্ঠীর বাইরে বিবাহ বা অসম্পন্ন বিবাহকে এক্সোগ্যামি বলে। পলিগ্যামি কথা অর্থ কি? একই পুরুষের একাধিক স্ত্রী থাকাকে বহু বিবাহ বা পলিগ্যামি বলে। পলিঅ্যান্ড্রি বলতে কি বোঝো? একজন স্ত্রীলোকের একাধিক স্বামী থাকার প্রথাকে পলিঅ্যান্ড্রি বলে। ধর্মশাস্ত্র এবং ধর্মসূত্র কি? ব্রাহ্মণদের দ্বারা পালনীয় সামাজিক রীতিনীতি সংকলিত সংস্কৃত গ্রন্থ হল ধর্মশাস্ত্র এবং ধর্মসূত্র। সংস্কৃত গ্রন্থ এবং অভিলিখনে বণিক শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়? সংস্কৃত গ্রন্থ এবং অভিলিখনে বণিক শব্দটি বাণিজ্যে অভিযোজিত ব্যক্তিবর্গকে বোঝাবার জন্য ব্যবহার করা হয়েছে। মৃচ্ছকটিকা কে রচনা করেছিলেন? শুদ্ধক। চারুদত্ত কে ছিলেন মৃচ্ছকটিকার নায়ক? মাঝহিমানিকায় গ্রন্থটি কোন ভাষায় লিখিত ছিল? পালি ভাষায়। রাক্ষ শব্দটির দ্বারা কি বোঝানো হতো? ঐতিহাসিকগণের মতে যে সকল মানুষের আচার আচরণ ব্রাহ্মণ্য গ্রন্থের আচরণবিধি হতে ভিন্নতর তাদের রাক্ষস বলা হতো। বর্ণপ্রথাতে কয়টি বর্ণ আছে? 4টি। সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ শাসনকর্তা কে ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী। শূদ্রকের দ্বারা রচিত বিখ্যাত সংস্কৃত গ্রন্থটির নাম কি? মৃচ্ছকটিকা। কুল এবং জাতির সংজ্ঞা লেখো। সংস্কৃত গ্রন্থে বংশকে কুল এবং বৃহত্তর আত্মীয় গোষ্ঠীকে জাতি বলা বা জ্ঞাতি নামে আখ্যায়িত করা হয়েছে। অন্তর্বিবাহ বহির্বিবাহ পদ্ধতির বিষয়ে লেখো। একই জ্ঞাতির অন্তর্ভুক্ত দুই ব্যক্তির মধ্যে হওয়া বিবাহ পদ্ধতিকে অন্তর্বিবাহ পদ্ধতি এবং একই জ্ঞাতির অন্তর্গত ব্যক্তির সঙ্গে অন্য জ্ঞাতির অন্তর্ভুক্ত কোনো ব্যক্তির বিবাহের পদ্ধতিকে বহির্বিবাহ পদ্ধতি বলে। প্রধান কে ছিলেন? প্রধান, তার 2টি কাজ উল্লেখ করো। প্রায় 2000 বছর পূর্বে তামিলকামে কিছু অঞ্চলে একজন সর্দার ছিলেন, যারা সেই একজন সর্দার ছিলেন যারা সেই অঞ্চলের শাসক ছিলেন, যারা তাদের অনুগতদের রক্ষণাবেক্ষণ এবং দান দাক্ষিণ্য করতেন। এই সর্দারগণকে প্রধান বলা হতো। মনুস্মৃতি অনুসারে মহিলাদের সম্পত্তি আহরণ করার 2টি উপায় উল্লেখ করো। মহিলারা নিচে 2টি উপায় সম্পত্তি আহরণ করতে পারতেন। বিবাহকালে অগ্নির সম্মুখে প্রদত্ত সামগ্রী, বিবাহ সম্বন্ধীয় সম্পত্তি। মহাভারতের কাহিনীর সঙ্গে জনসাধারণের পরিচিতি করার 2টি উপায় উল্লেখ করো। মহাভারতের কাহিনীর সঙ্গে জনসাধারণের পরিচিতি করার 2টি জনপ্রিয় উপায় হলো নাটকের মাধ্যমে, কবিগানের মাধ্যমে। ইতিহাসবিদগণ মহাভারতের কাহিনীকে কোন 2টি প্রধান ভাগে ভাগ করেছিলেন? উপাখ্যান অংশ এবং যে অংশে গল্পসমূহ আছে, আর নীতিগল্প অংশ। এই অংশে সামাজিক এবং নৈতিক মূল্যবোধের শিক্ষার জন্য উপদেশমূলক রচনা আছে। মনুস্মৃতি অনুসারে পুরুষদের সম্পত্তি আহরণ করার 2টি উপায় দেখো। পুরুষদের সম্পত্তি আহরণ করার 2টি উপায় হলো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত করা, আবিষ্কারের ফলে প্রাপ্ত করা। বহুপতি এবং বহু পত্নী বিবাহ কাকে বলে? যে বিবাহ করে একই স্ত্রীলোকের একাধিক স্বামী থাকে তাকে পলিঅ্যান্ড্রি বা বহুপতি বিবাহ বলে। অন্যদিকে যে বিবাহ প্রথায় একজন পুরুষের একাধিক স্ত্রী থাকে তাকে পলিগ্যামি বা বহুপত্নী বিবাহ বলে। অন্তর্বিবাহ বহির্বিবাহ কাকে বলা হয়? অন্তর্বিবাহ হলো যে বিবাহ পদ্ধতিতে একই জাতির একজন পুরুষ এবং মহিলার বিবাহ হয় তাকে অন্তর্বিবাহ বলে। বহুবিবাহ যে বিবাহ পদ্ধতিতে একই জাতির পুরুষ এবং মহিলার মধ্যে বিবাহ নিষিদ্ধ এবং অন্য জাতির 2 ব্যক্তির মধ্যে বিবাহ হয় তাকে বহুবিবাহ বলে। সাধারণ পূর্ব 600 থেকে সাধারণকালে 600 পর্যন্ত ভারতীয় অর্থনীতি এবং রাজনৈতিক জীবনে হওয়া পরিবর্তনের প্রভাব লেখো। সাধারণ পূর্ব 600 থেকে সাধারণকাল 600 পর্যন্ত ভারতীয় অর্থনীতি এবং রাজনৈতিক জীবনে হওয়া পরিবর্তন সমূহ ভারতীয় সমাজ ব্যবস্থায় বিভিন্ন পরিবর্তন ঘটায়। যেমন অরণ্য অঞ্চলে চাষবাসের প্রসার অরণ্যবাসীদের সভ্য করে তোলে। হস্তশিল্প বিশারদগণ স্বতন্ত্র সামাজিক গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করে। সম্পদের বন্টন ব্যবস্থা সামাজিক বৈষম্যকে তীক্ষ্ণতর করে তুলেছিল। শকগণ কারা ছিলেন? শকগণ ছিলেন এক শ্রেণীর জনগোষ্ঠী যারা মধ্য এশিয়া থেকে ভারতবর্ষে এসে
বসতি স্থাপন করেছিল। সর্বশ্রেষ্ঠ শক শাসক কে ছিলেন? রুদ্রদমন। শকগণকে ব্রাহ্মণরা কি অভিধায় ভূষিত করেছিলেন? শক শাসক রুদ্রদমনের করা একটি উল্লেখযোগ্য কাজের নাম লেখো। ব্রাহ্মণরা শকগণকে ম্লেচ্ছ, বর্বর বা বহিরাগত ইত্যাদি ভাষায় ভূষিত করেছিলেন। শক শাসক রুদ্রদমন সুদর্শন হ্রদের পুনর্নির্মাণ করেছিলেন। প্যাট্টেলিনি এবং ম্যাট্টেলিনি কথা অর্থ লেখো। প্যাট্টেলিনির অর্থ প্রীতি গোত্র, আর প্রীতি গোষ্ঠীর সম্ভূত অথবা প্রীতি পুরুষের সাথে সম্বন্ধযুক্ত। আর ম্যাট্টেলিনি শব্দের দ্বারা মায়ের বংশানুক্রম বা মাতৃ গোত্রজ অর্থাৎ মাতৃপুরুষের সাথে সম্বন্ধযুক্ত বোঝায়। ভিএস সুকথঙ্কর কে ছিলেন? মহাভারতের সংস্করণে তার ভূমিকা কি ছিল? ভিএস সুকথঙ্কর ছিলেন একজন সংস্কৃত বিশেষজ্ঞ। 1919 সনে ওনার নেতৃত্বে কয়েক ডজন পণ্ডিতের একটি দল মহাভারতের বিশেষণধর্মী সংস্করণ কাজে সূত্রপাত করেন। মহাভারতের মূল ঘটনাটি কি ছিল? মহাভারতের মূল ঘটনা ছিল একই জাতির অন্তর্ভুক্ত দুটি দল কৌরবগণ এবং পাণ্ডবগণের মধ্যে কুরুক্ষেত্র নামক একটি স্থানে একটি মহাযুদ্ধ, যে যুদ্ধে কৌরবগণ পাণ্ডবগণের সঙ্গে যুদ্ধে পরাজিত এবং নিহত হন। ঘটোৎকচ কে ছিলেন? ঘটোৎকচ ছিলেন পাণ্ডব, ভীম এবং হিড়িম্বার পুত্র। ভীম এবং হিড়িম্বার পুত্র ছিলেন ঘটোৎকচ। ঘটোৎকচ তার মা হিড়িম্বার সঙ্গে নিয়ে পাণ্ডব থেকে সরে গিয়েছিলেন, কিন্তু কথা দিয়েছিলেন যে যখন প্রয়োজনে তাকে ডাকা হবে তিনি উপস্থিত হবেন। ধর্মশাস্ত্র মতে ব্রাহ্মণদের দুটি প্রধান জীবিকা কি ছিল? ধর্মশাস্ত্র এবং ধর্মসূত্র সমাজের 4টি বর্ণ বা বর্ণের জন্য আদর্শ পেশার পরিধান অন্তর্ভুক্ত করেছে। সেই অনুসারে ব্রাহ্মণদের দুটি আদর্শ পেশা হলো অধ্যাপনা করা, যজ্ঞ সম্পন্ন করানো। ধর্মশাস্ত্র এবং ধর্মসূত্র মতে ক্ষত্রিয়দের দুটি আদর্শ পেশা উল্লেখ করো। ধর্মশাস্ত্র এবং ধর্মসূত্র মতে ক্ষত্রিয়দের দুটি আদর্শ পেশা হলো যুদ্ধে অংশগ্রহণ করা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা। মহাভারতের অন্যতম একটি প্রত্যাহ্বানপূর্ণ অধ্যায় উল্লেখ করো। একটি অধ্যায় হল দ্রৌপদী 5 জন পাণ্ডবের সঙ্গে বিবাহ। এটি বহুপতি বা পলিয়ান্ডি বিবাহ পদ্ধতির একটি উদাহরণ। এর থেকে ঐতিহাসিকগণ এই ধারণা করেন যে সে যুগে অভিজাত পরিবারেও একই বিবাহ পদ্ধতি প্রচলিত ছিল। গোত্র কি? গোত্র ব্যবস্থা উল্লেখযোগ্য দুটি নিয়ম কি কি? গোত্র অনুসারে মানুষের শ্রেণীবিভাগ করা হয়। প্রতিটি গোত্র একজন বৈদিক ঋষির নামে ছিল এবং যাদের একই গোত্র ছিল তাদের ওই ঋষির উত্তরসূরি হিসেবে মানা হতো। গোত্র ব্যবস্থা উল্লেখযোগ্য নিয়ম দুটি হলো বিবাহের সময় স্ত্রী তার পিতৃ গোত্র ত্যাগ করে স্বামীর গোত্র গ্রহণ করে এবং একই গোত্রের সদস্যরা স্বগোত্রে বিবাহ করতে পারবেন না। গোত্রের আবির্ভাব কিভাবে ঘটেছিল? ব্রাহ্মণ আনুমানিক 1000 সাধারণ পূর্ব কালে সমাজের সকল মানুষকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। এক একটি ভাগে থাকা মানুষকে এক একজন বৈদিক ও ঋষির উত্তরসূরি হিসেবে মানা হতো। চণ্ডাল কারা ছিলেন? সমাজে তাদের স্থান কি ছিল? কিছু লোক মৃতদেহ এবং মরা পশু ইত্যাদিকে স্পর্শ করত এবং এই সমস্ত সংস্কার কার্য সম্বন্ধীয় পেশায় যুক্ত ছিল। এদের চণ্ডাল বলা হতো। এদের স্থান সমাজে একেবারে নিচে এবং এদেরকে অস্পৃশ্য বলে গণ্য করা হতো। মনুস্মৃতিতে চণ্ডালদের কি দায়িত্ব অর্পণ করা হয়েছে? মনুস্মৃতি অনুসারে চণ্ডালরা গ্রামের বাইরে বসবাস করবে এবং পরিত্যক্ত বাসন ইত্যাদি ব্যবহার করবে এবং মৃত মানুষের কাপড় পরবে। তারা লোহা দ্বারা নির্মিত অলঙ্কার ব্যবহার করবে এবং আত্মীয় বন্ধুহীন মৃতের দেহ সৎকার করবে এবং প্রয়োজনে জল্লাদের কাজ করবে। চীনা পরিভাষকদের বর্ণনা হতে প্রাচীন ভারতে অস্পৃশ্য ব্যক্তিগণের সমাজে অবস্থানে উল্লেখ নির্দেশ করো। চীনা পরিভাষক ফা হিয়ান লিখে গিয়েছেন যে অস্পৃশ্য জনগোষ্ঠী পথ চলার সময় হাততালি দিত যাতে অন্যান্য পথচারী এদেরকে দেখা পরিহার করতে পারে। আরেক চীনা পরিভাষক হুয়ান জং লক্ষ্য করেছিলেন যে জল্লাদ ও আবর্জনার পরিষ্কারকারীদের জোর করে নগরের বাইরে বসবাস করতে বাধ্য করা হতো। মহাভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি কি এতে কি বর্ণিত আছে? মহাভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হল ভগবদ্গীতা। ভগবদ্গীতার কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে সকল উপদেশ দিয়েছিলেন সেগুলি বর্ণিত আছে। শ্রী সাতকানী কে ছিলেন? তিনি কি করেছিলেন? শ্রী সাতকানী ছিলেন সাতবাহন শাসক। তিনি ছিলেন ঋষি গৌতমের পুত্র। তিনি 4 বর্ণের সদস্যদের মধ্যে আন্তঃবিবাহ নিষিদ্ধ করেছিলেন এবং একই সঙ্গে রুদ্রদমনের জাতির সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন। পরিবার বলতে কি বোঝানো হতো? একই সঙ্গে খাদ্য গ্রহণ করা এবং একই সঙ্গে জীবনযাপন করে কাজকর্ম রীতি রেওয়াজ একত্রে পালন করা ব্যক্তি সকলকে নিয়ে একটি পরিবার গঠিত হয়। বৃহত্তর অর্থে একই জাতির অর্থাৎ আত্মীয়তার সম্পর্কে
সম্পর্কিত লোক সকলকে একই পরিবারে অন্তর্ভুক্ত করা হয়। এখানেই শেষ করছি। তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইবটা দিয়ে দিও।